আমি বলতে চাইছি, রিক নিজেকে কখনো ভালো ছেলে বলে ঢোল পেটায়নি, কিন্তু গার্ড পিটিয়েছে। সে একদিকে যেমন গির্জার সদস্য কমিটির সভাপতি, অন্যদিকে তেমনি খুনি, গরিবের সর্বস্ব লুটকারী। বন্ধকের নামে কেড়ে নিয়েছে অনেকের বাড়িঘর। আর এসব কাজে তাকে সাহায্য করেছে জস, গ্রিসাম আর হারকারের মতো লোকেরা। আমাকে দেখে শুনেও এতদিন মুখ বুজে থাকতে হয়েছে। কিন্তু আর না রন, আমি আর পারছি না, বিশ্বাস করো। একবারের জন্যে হলেও চাই সুবিচার হোক। জেনেটের কাছে হেঁটে গিয়ে ওর কাঁধে দুহাত রাখলো হার্ডি। সত্যি তোমার তুলনা নেই জেনেট। ও কথা বলো না প্লিজ, আবেগরুদ্ধ কণ্ঠে বলল জেনেট। শুধু বিবেকের কাছে একটু পরিষ্কার হতে চাইলাম। সে তুমি বলতে পারো, বলল হার্ডি, কিন্তু আজ আমি এক বীরাঙ্গনাকে চিনলাম। ঘুরে ঘর ছেড়ে বেরিয়ে গেল হার্ডি। 14। হার্ডি চলে যাওয়ার পর চোখ বুজে গার্ডের সঙ্গে ঘর করার বছরগুলোর কথা ভাবতে লাগলো জেনেট। কেন যে এতদিন টিকিয়ে রাখতে গেল ও ভাঙা সংসারটাকে, যেখানে প্রেম নেই, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা অনুপস্থিত, সেখানে সুখ বাসা বাঁধতে পারে না কোনো দিন। ফরচুনে রিক সাবেসকে দেখে কি খুশিটাই না হয়েছিল ও। দুনিয়াটা ঝলমলে হয়ে উঠেছিল ক্ষণিকের জন্যে জেনেটের চোখে। কবছর আগের যা হতে পারত গুলো এসে হাজির হয়েছিল সমস্ত সম্ভাব্যতা নিয়ে। গার্ড ওকে সুখী করার কোনো চেষ্টাই তো করেনি। হাউসকিপারের দৃষ্টিতে দেখে এসেছে সেই বিয়ের পর থেকে। ওরও যে ইচ্ছা অনিচ্ছা আছে ভুলেও কোনো দিন পাত্তা দেয়নি। সেজন্যই লকবার্নে বিয়ের পবিত্রতা নষ্ট করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি ও। রিকের সঙ্গে সেদিন চলে যেতে পারত যে কোনোখানে, বিবেকের সামান্যতম দংশন অনুভব করত না। নিজেকে অন্তঃসত্ত্বা আবিষ্কার করে খুশির সীমা ছিল না ওর। রিক ফরচুনে আসার 1 মাস পেরোনোর আগেই গার্ড জানালো ডেড হর্সে ব্যাংক কিনেছে সে। শীঘ্রই ওদের চলে যেতে হবে। ওর উদ্দেশ্য সম্বন্ধে নিশ্চিত হতে পারেনি জেনেট। রিকের কথা কি জেনে গেছে কোনোভাবে, কে জানে। আর নয়তো বুঝে গেছে ফরচুনে তাকে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েই থাকতে হবে। কিন্তু ডেড হর্সে সে পরিণত হতে পারবে এক ছত্র অধিপতিতে। গার্ড মুলারের জীবনে এর চাইতে বড় আকর্ষণ আর কী হতে পারে। ডেড হর্সে এসে সেটল করতে হলো জেনেটকে। বিলাসবহুল বাড়ি বানিয়ে নিজের মতো করে গোছালো গার্ড। জেনেটের পরামর্শ নেয়ার ধার ধারল না। ফরচুনে মন বসে গিয়েছিল জেনেটের, কিন্তু তাতে গার্ডের কি। তার দরকার ডেড হর্সে আসা। ব্যাস, হুট করে হলেও আসতে হবে তার বিয়ে করা বউকে। ভাবখানা এমন, মেয়ে মানুষের আবার পছন্দ অপছন্দ কিসের। গার্ডকে বাচ্চার কথা বলাতে খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল সে। কোনো আবেগ উচ্ছ্বাস কিছুরই প্রকাশ ঘটায়নি। গর্ভ অবস্থার শেষ মাস কটায় জেনেটের ধারণা কিছুটা হলেও আন্তরিক ব্যবহার করেছিল গার্ড। হয়তো সেটা ওর কল্পনা, ঠিক নিশ্চিত নয় জেনেট। কারণ ওর জন্যে করা প্রতিটা কাজে এত শীতলতা আর লৌকিকতার প্রদর্শনী দেখেছে, মনটা বরং তাতে আরও বিষণ্ণই হয়েছে বেচারির। তখন প্রতি মুহূর্তে রিকের চিঠি আশা করছিল জেনেট, এই বুঝে ওকে কাছে ডেকে নেবে। বাচ্চা জন্মালে দেখা গেল ওর মুখটা গোল ধরনের, মাথায় সোনালি কোকড়া কোকড়া চুল, একটু গাট্টা গোট্টা কিসিমের হয়েছে। সামান্য মিলও নেই গার্ড মুলারের সঙ্গে। বাচ্চাটাকে একবার দেখেই ঘুরে দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে গিয়েছিল গার্ড ঘর ছেড়ে। সপ্তাহ পর থেকে উপলব্ধি করল জেনেট বাচ্চাটাকে ঘৃণা করতে শুরু করেছে গার্ড। হয়তো তার জীবনে অবাঞ্ছিত ভাবছে। গায়ে বল ফিরে পেতে রিককে চিঠি লিখে জানালো জেনেট ওর কোল জুড়ে টম এসেছে। ও আর এটা খোলসা করে লিখতে পারেনি
টম রিকেরই সন্তান। বলতে পারেনি ওর কর্তব্য হচ্ছে এখানে এসে ওদের দুজনের দায়িত্ব কাঁধে নেয়া। নিদেন পক্ষে চিঠি লিখে ওদের নিজের কাছে ডাকা এবং প্রতিশ্রুতি দেয়া সে ওদের ভরণ পোষণ করবে। এরপর তো মাঝে মধ্যে যাও বা চিঠি আসতো, তাও বন্ধ হয়ে গেল। যা বোঝার বুঝে গেল জেনেট। হাল ছেড়ে দিল ও। ওদিকে বাচ্চার আর ওর সঙ্গে দূরত্ব কমেই বেড়ে চলল গার্ডের। পরের বছর 3টা টমকে নিয়ে সব ভুলে থাকলো জেনেট। কিন্তু সম্পর্কের উন্নতি হলো না গার্ডের সঙ্গে। পিতা পুত্রের স্বাভাবিক ভালোবাসাও গড়ে উঠল না গার্ড আর টমের। এভাবে আর পারা যায় না। সিদ্ধান্তে এলো জেনেট। রিককে চিঠি লিখল। তখনও বিগ এলকে আছে কিনা রিক নিঃসন্দেহ নয়ও। তবু মনে আশা ছিল ফরওয়ার্ড হয়ে জায়গা মতো পৌঁছে যাবে। জানালো ডেড হাউস থেকে রলিন্সে যাচ্ছে সে। কোথায় ওকে পাবে রিক তাও লিখে দিল। ডেড হর্সে আরও 1 সপ্তাহ থাকবে জেনেট। লিখল অতদিন থাকতে পারবে কিনা গার্ডের সঙ্গে জানে না, তবে যথাসাধ্য চেষ্টা করবে। আকুল মিনতি করল জেনেট যাতে রলিন্সে দেখা করে রিক। কিন্তু যদি না ও করে বুঝে গেছে ডেড হর্সে থাকা আর সম্ভব হবে না ওর পক্ষে। উত্তর এলো 5 দিন পরে। রিটা টমসনের নামে চিঠি চালাচালি হয় ওদের। রিটা এনে দিল ওটা। রিক রলিন্সে যাবে। বিগ হর্নসে একটা ভেড়ার আউটফিটে কাজ করছে সে। ওয়াইওমিং থেকে। জায়গাটা বহুদূর হলেও শীঘ্রই রওনা হচ্ছে ও। কেঁদে ফেলল খুশিতে জেনেট। যা হতে পারত এখনও তার আওতার মধ্যে আছে। প্রাথমিক উচ্ছ্বাস কেটে গেলে বাস্তবে ফিরে এলো জেনেট। 4 বছর হয়ে গেছে ওকে নিজের কাছে নিয়ে যায়নি রিক। এমনকি চিঠিপত্র বন্ধ করে দিয়েছে প্রায়। ও যেভাবে অনুভব করে রিককে, ঠিক সেই পরিমাণ অনুভূতি কি ওর প্রতি আছে আসলে রিকের? এখন মূল বিষয় দাঁড়িয়েছে গার্ডের হাত থেকে মুক্তি চাইছে জেনেট। ভালোবাসার টানে ঘর ছাড়ছে ব্যাপারটা তেমন তো নয়। আর গার্ডও কি এত সহজে ছেড়ে দেবে ওকে? বিশ্বাস হয় না জেনেটের। রিকের সঙ্গে কখন মিলিত হবে ভেবে ঠিক করে রাখলো জেনেট। রলিন্স দূরের পথ। সপ্তাহে মাত্র 2টো স্টেজ এবং পরবর্তীটা যথাসময়ে পৌঁছবে না ওখানে। ডেল টমসনের কাছ থেকে ভাড়া করতে হবে রিক। দ্রুত হাতে টমের জন্য একটা ব্যাগ গুছিয়ে ফেললো জেনেট। নিজেরটাও গুছাতে শুরু করলো। ডিনারের ঠিক পরপর বেরিয়ে পড়বে ও। রিটা আর কেটকে বলবে টমকে একটু বেরিয়ে আনতে যাচ্ছে। সুটকেস আর ব্যাগ ওদের চোখ এড়িয়ে সরাতে না পারলে কিছু করার নেই। দেখলে দেখবে। সেই এনের এক রাজনীতিকের সঙ্গে হোটেলে ডিনার করবে আজ গার্ড। ওর কানে খবর যাওয়ার আগেই পগার পার হয়ে যাবে জেনেট। সুটকেসের ডালাটা লাগিয়েছে কেবল। এমনি সময় গার্ডের ঠান্ডা দুরাগত কণ্ঠটা চমকে দিল ওকে। কি হচ্ছে এসব? পাই করে ঘুরল জেনেট। তুমি হোটেলে যাওনি? দেরি আছে। কি করছো তুমি? মিথ্যে বলে লাভ নেই বুঝতে বেগ পেতে হলো না জেনেটের। আমি চলে যাচ্ছি। যেতে দিলে তো, বলল গার্ড শীতল স্বরে। তুমি আমার নাকের ডগা দিয়ে ড্যাং ড্যাং করে চলে যাবে আর সারা শহর আমাকে নিয়ে হাসাহাসি করবে, সে সুযোগ তুমি পাচ্ছ না। সুটকেস যেখানে ছিল রেখে দাও। ভুলে যেও না আমি তোমার স্বামী। কিসের স্বামী? অতটা তাচ্ছিল্যের সঙ্গে বলতে চায়নি জেনেট, কিন্তু এতদিনের সঞ্চিত ক্ষোভ বাধ্য করল ওকে। তুমি আমার বাচ্চার বাপও তো নও। বাবা হওয়ার মুরদ আছে তোমার? কথাটা বলে ফেলে হাত কামড়াতে ইচ্ছে করলো ওর। ভয়ও পেয়ে গেল, কারণ গার্ড যেন মারাত্মক এক ধাক্কা খেয়ে পিছে সরে গেছে। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়লে মুখের চেহারা যে হাল হয় এখন তেমনি রক্তাক্ত লাল। সামনে এগিয়ে এলো গার্ড। কখনো যা করেনি গালি দিচ্ছে জেনেটকে। হারামজাদি কুত্তি, বলল। রাস্তার মাগি, ভেবেছিস আমি কিছু জানি না? না, তোর বাচ্চাকে দেখে আমি কিছু বুঝি না? তোকে যেদিন বিয়ে করেছি সেদিনই বোঝা উচিত ছিল
তুই কি জিনিস। জেনেটের এক কদমের মধ্যে এসে পড়েছে তখন গার্ড। আতঙ্কে চেঁচাতে লাগলো ও। ওকে গলা ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে কণ্ঠনালী টিপে ধরল লোকটা। হাত পা ছুঁড়ে জুটছে জেনেট, কিন্তু মুক্তি পেল না। চেতনা হারাচ্ছে এ সময় কেট মরিসন দৌড়ে এসে ঘরে ঢুকল। জেনেটের চিৎকার শুনেছে। গার্ডের বাহু আঁকড়ে ধরে মুঠো খলাস জেনেটের টুটি থেকে। সারাটা সময় চেঁচিয়ে গেল, মিস্টার মুলার, কি করছেন কি আপনি? পিছু হটে শার্টের হাতায় মুখ মুছল গার্ড। হাপড়ের মতন ওঠানামা করছে বুক। কর্কশ স্বরে বলল, এসব কথা কাউকে বলতে যেও না কেট, বুঝেছ? আপনি নিশ্চিন্ত থাকুন, অভয় দিল কেট। শ্বাসের জন্য লড়ছে তখনও জেনেট। ওকে এক ঝলক দেখে নিয়ে ঘর ত্যাগ করলো গার্ড। হাঁটার শক্তি ফিরে পেতে লিভারি স্টেবলে গেল জেনেট, কিন্তু দুর্ভাগ্যের আরও বাকি ছিল। ডেল টমসন ওকে রিগ ও ড্রাইভার দিতে অক্ষমতা প্রকাশ করল। গার্ডের কাছে দায়বদ্ধ সে। গার্ড নাকি মানা করে দিয়েছে জেনেটকে যেন কোনো রকম সাহায্য না করেও। শয়তান লোকটা আগে ভাগেই আজ করে নিয়েছে, মনে মনে বলল ভগ্ন হৃদয়া জেনেট। ডেড হর্সে গার্ড হচ্ছে মহারাজা, আর ও হলো বন্দি। মুক্তির কোনো আশা দেখতে পেল না ও। কার কাছে যাবে সাহায্যের জন্যে? সবাইকেই তো কিনে নিয়েছে লোকটা। হলো না, যাওয়া হলো না ওর রিকের কাছে। রিক অপেক্ষা করবে, তারপর ও এলো না দেখে ফিরে চলে যাবে। ওকে দোষ দেয় না জেনেট। ও জানবে কিভাবে কীরকম প্যাকে পড়েছে জেনেট। বাড়ি ফিরে সোজা বিছানায় গেল জেনেট। হতাশা আর অসহায়ত্ব কাহিল করে দিয়েছে ওকে। গার্ড ও ব্যাপারে আর টু শব্দটিও করেনি। ব্যজ্যত ধরে নিয়েছে। পরিস্থিতি অনুধাবন করে ও পথ আর মারাবে না জেনেট। এর 3 দিন পর কিডন্যাপ করা হলো টমকে। 15 10:30টার দিকে হুইটালকে আশা করছে হার্ডি। আরও একটা ঘন্টা আগে কেন যে বলল না। হোটেলে যাওয়া, একটা খালি রুম বেছে নেওয়া ঝক্কি তো কম নয়। আর অতোৎসাহী প্রেমিক প্রবর হারকার যদি মাঝরাতের আগেই হোটেলে হাজির হয়, তবে আর দেখতে হবে না, সব পরিকল্পনা বানচাল হয়ে যাবে। অস্থির চিত্রে পায়চারি করছে হার্ডি লিভিং রুমে। সারাদিনে প্রচুর ধূমপান করে জিভ পুড়িয়েছে, তারপরও পাইপ ওর মুখে। 11:15 বাজে তখনও পাত্তা নেই হুইটালের। দেরি হয়ে যায়নি এখনও, কিন্তু লোকটা আরও আগে এলেই তো পারে, ভাবল হার্ডি। বিকেলে কী রকম ভীত দেখেছিল সম্পাদকটিকে মনে পড়ল ওর। 2 ঠ্যাং ছাটিয়ে বসেছিল। উঠে দাঁড়াতে প্যান্টের সামনে দিকে একটা লম্বা গাঢ় দাগ দেখতে পেয়েছিল। তখন ওটা নিয়ে ভাবেনি, এখন বুঝতে পারছে কি ঘটেছিল। 10 মিনিট বাকি 11টার। লোকটাকে ধরে আনতে যাবে কিনা ভেবে আবার রুখে গেল হার্ডি। না, অপেক্ষা করাই ভালো। এমন হতে পারে ও গেল হুইটালের বাসায় আর হুইটাল এসে বসে রইল ওর বাড়িতে। আধার রাস্তায় ঠাওর করা কঠিন। গভর্নরকে ডাকতে হুইটালকে দরকার না পড়লে কখন হোটেলে গিয়ে বসে থাকতো হার্ডি? সমস্যা হচ্ছে ও কয়েকবার ডেকেছে গভর্নরকে তদন্তের এবং ফাঁসির হুকুম স্থগিত করার স্বার্থে, কিন্তু গভর্নরের এক কথা, প্রমাণ দেখাও। এখন আবার যোগাযোগের চেষ্টা করলে হয়তো কথাই বলতে চাইবে না। হুইটালের ব্যাপারটা অবশ্য সম্পূর্ণ অন্যরকম। এতদিন রিকের বিরুদ্ধে ছিল সে। তাছাড়া আইনসভার সদস্য এখনও লোকটা, এবং এ অঞ্চলে পার্টির মুখপত্র হিসেবে পরিচিত ভোকাল পত্রিকার সম্পাদক। গভর্নর এসব বিষয় খুব ভালো করেই জানে। হুইটালের কথায় কান দেবে সে। ঘড়ি দেখলো আবার হার্ডি। 3 মিনিট বাকি। বেডরুমে গিয়ে বুড়ো থেকে একটা রিভলভার তুলে নিল। জেনেটকে যেটা দিয়েছে সেটার চাইতে আধুনিক এটা। ব্যারেলটা দীর্ঘতর, ফলে বহন করতে অসুবিধা, কিন্তু উপায় কি? লোডেড কিনা পরীক্ষা করে ওয়েস্ট ব্যান্ডে গুজিয়ে দিল। 11টা বেজে 1 মিনিট। আর দেরি করা যায় না।
বেরিয়ে গেল বাড়ি ছেড়ে হার্ডি। হুইটালের বাসা কাছেই, 3 মিনিট লাগলো পৌঁছতে। বাড়ি অন্ধকার, বেটা বোধ হয় নাক ডেকে ঘুমাচ্ছে। মেজাজ সপ্তমে চড়ে গেল হার্ডির। দুমদাম কিল মারছে সদর দরজায়। গর্ধবটা ডুবিয়ে ছাড়বে মনে হচ্ছে। কোনো সারা শব্দ না পেয়ে এবার লাথি মারল কষে। একটা প্রদীপ প্রাণ পেল ভেতরে। ঘেউ ঘেউ করে উঠল হুইটাল। আরে আসছি তো, থামো। এক মুহূর্ত বাদে বেডরুম থেকে বেরিয়ে এলো হুইটাল। বৈঠকখানার তেপায়া টেবিলটায় একটা প্রদীপ রেখে দরজার ছিটকিনি খুলে দিল। লম্বা মার্কা একটা সাদা নাইট গাউন ওর গায়ে। হার্ডির দিকে চোখ পিটপিট করে চাইছে আর আঙুল চালাচ্ছে চুলে। বেটা গাইতো না, আসতো বলো দেখতা, মনে মনে বলল হার্ডি। 11টা বেজে গেছে, বলল লোকটা। তবে কি অ্যালার্ম দিতে ভুল করেছি? দুহাতে ওকে আঁকড়ে ধরল হার্ডি। বিশেষ প্রয়োজন না থাকলে তোমাকে জ্বালাতন করতাম না আমি, গাই। এত রাতে ঘুম থেকে ডেকে তুললাম না, কিন্তু বুঝতেই পারছো। যাও, শিগগিরই কাপড় পরে এসো। বেডরুমের উদ্দেশ্যে তড়িঘড়ি পা চালালো হুইটাল। স্ত্রীকে আগেই জানিয়ে রেখেছিল, কাজেই কোনো অসুবিধা হলো না। হুইটাল তৈরি হয়ে ফিরতে রাস্তায় নামলো ওরা। আর নেমেই ছুটতে শুরু করলো হার্ডি। উদ্বেগ থেকে ভয় জেঁকে বসছে বুকে। জেনেট ঠিক আছে তো? হারকার ওর গোদা হাত জেনেটের গায়ে ছুঁয়েছে কি দুর্মুচ পেটা করবে ওকে হার্ডি। আর দেরি করে ফেলার জন্যে নিজেকে বা হুইটালকেও কোনোদিন ক্ষমা করতে পারবে না। 16। ঘুমোতে চায়নি জেনেট, কিন্তু হারকারের আগমন প্রতীক্ষায় উৎকণ্ঠা আর মানসিক চাপ ঘুমিয়ে পড়তে বাধ্য করেছে ওকে। দরজায় টোকার শব্দে সজাগ হলো ও, কিন্তু উঠে যে দরজা খুলে দেবে সে শক্তি যেন নেই ওর দেহে। শব্দটা জোরালো হলো এবার। অনিশ্চিত মন নিয়ে উঠে পড়ল জেনেট। দরজার কাছে হেঁটে গিয়ে খুলে দিল ওটা। হলে জন হারকারকে দাঁড়িয়ে থাকতে দেখে নিমেষে পূর্ণ সচকিত হয়ে উঠল। বিনা আমন্ত্রণে ঘরে প্রবেশ করলো হারকার। ভাবতে লেগেছিলাম তুমি বুঝি এমনিই বলেছিলে কথাগুলো, হয়তো পরে পিছিয়ে গেছো। হকচকিয়ে মাথায় হাত রেখে কয়েকটা পিন ঠিকঠাক করে নিল জেনেট। ছড়ি জন, ঘুমিয়ে পড়েছিলাম। দেখতে পচা লাগছে না? তোমাকে যে কোনো অবস্থাতেই ভালো লাগে আমার, বলল লোকটা তারিফের সুর কণ্ঠে। দরজাটা বন্ধ করে দিল জেনেট, উদ্বেগে ততষ্ট। রন হার্ডি হোটেলে পৌঁছেছে তো? দেখতে পেয়েছে তো হারকারকে? ঘরের মধ্যখানে দাঁড়িয়ে হারকার চোখ দিয়ে চাটছে জেনেটের নেগলিজি পরা দেহ। ওর দিকে এগিয়ে একটা হাত বাড়াতে নিখুঁতভাবে সরে গেল একপাশে জেনেট। অত তারা কিসের জন, বলে বুড়োর কাছে হেঁটে গেল। সারাটা রাত তো পড়েই আছে। লোকটা জবাব দেওয়ার আগেই হুইস্কির বোতল তুলে নিয়েছে ও। 11:15 চকিতে দেখে নিল। হার্ডির আসতে আরও 1.25 ঘন্টা। এতক্ষণ সহ্য করবে কিভাবে ও এই হনুমানটাকে, ভেবে হতাশায় ছেয়ে গেল ওর মন। হারকারের দিকে ঘুরে দাঁড়াতে কর্কশ স্বরে বলে উঠল লোকটা, না, সারা রাত থাকতে পারবো না। এইসব ছেনালিপনা একদম সহ্য হয় না আমার। ডেকে এনে ধরা না দেয়ার পায় তারা। বোতলটা আবার বুড়োতে রেখে দিল জেনেট। ঠিক আছে জন, দরজার দিকে আঙুল দেখালো। আমাকে পছন্দ না হলে চলে যেতে পারো। তোমার আসার কথা ছিল মাঝরাতে। যারা কথা দিয়েও প্রায় 1 ঘন্টা আগে চলে আসে তাদের পছন্দ করি না আমি। আমি বলেছিলাম মাঝরাতের দিকে, কিন্তু তার আগেই বেরোনোর সুযোগ পেয়ে গেছি। সেক্ষেত্রে চলেও যেতে পারো আগে। তুমি বরং বাইরে গিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখো আমাকে ঠিক কতখানি চাই তোমার। চোখ মিটমিট করছে হারকার, কপালে ভাঁজ পড়ে গেছে। বুঝতে চেয়ে ঘোল লাগছে জেনেট। কিভাবে পাল্টা ওকে কোণঠাসা করে দিল। আরে রাগ করো কেন? তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি? বুড়োর পাশে দাঁড়ানো জেনেট, হাতে এখন হুইস্কির বোতল। মদির হাসি ওর ঠোঁটে।
অ্যাডভান্টেজটুকু ধরে রেখে লুকিয়ে রাখতে চেষ্টা করছে মেরুদণ্ড বেয়ে নেমে যাওয়া ভয়ঙ্কর ভীতিটাকে। এ মুহূর্তে উপলব্ধি করলো রন হার্ডির উপর আসলে কতখানি নির্ভর করছে ও। রন আসার আগ পর্যন্ত হারকারকে ঠেকিয়ে রাখবে কিভাবে ভেবে পাচ্ছে না জেনেট। ওর দিকে একদৃষ্টে চেয়েছিল হারকার, এবার এগোলো আবার। ফট করে বোতলের কর্ক খুলে একটা গ্লাস তুলে নিল জেনেট। করা একটা ড্রিঙ্ক ধীরে বাড়িয়ে ধরল। সেরা হুইস্কিটা কিনেছি আজকের রাতটাকে স্মরণীয় করে রাখতে, বলল। গ্লাসটা খুশি মনে ওর হাত থেকে নিল হারকার। খেয়ে দেখো না, আদুরে সুরে বলল জেনেট। আশা করেছিল পেটে মদ পড়লে মুখের অর্গল খুলে যাবে শেরিফের। এখন ভয় হচ্ছে লোকটা না আরও বিগড়ে যায়। বেটা ঘরে ঢুকেছে মিনিট হয়েছে মাত্র, আরও আধ ঘন্টার বেশি সামলাতে হবে একে। হুইস্কি চাই না আমার, বলল হারকার। আবার ওকে এগোতে দেখে বাউলি কাটল জেনেট। এটা একটা কথা হলো জন, তোমার জন্য এত দাম দিয়ে কিনলাম অথচ তুমি কিনা বলছো। গাল ফোলালো। ঠিক আছে। গ্লাসটা তুলে এক ঢোক গিলল হারকার, তারপর বুড়োটে ওটা রেখে মাথা ঝাঁকালো। চমৎকার হুস্কি, রেড হর্সে এমন মাল পাওয়া যায় তাহলে? কই কিছুই তো খাওনি, বলল জেনেট। একটু মধু খাবে? 2-4টে রসের আলাপ হবে, তবে না জমবে মজা। আমাকে বাজারের মেয়ে মানুষ ভেবো না প্লিজ। ও এই কথা। এবার গ্লাসটা তুলে ঢকঢক করে মেরে দিল হারকার। হ্যাঁ, সিধা কথা ভালোবাসি আমি। এখন কাছে এসো, রসের আলাপ করি। তোমার আলাপের ধারা কেমন সাহেব? কেমন আবার? চুমো। কই এসো। ও, মুখ টিপে হাসির ভঙ্গি করল জেনেট। আগে মনের কথা, তারপর ওসব। শ্বাসের নিচে খিস্তি করল লোকটা। আচ্ছা, তা মনের কথাটা কি? এই ধরো ঘর সংসারের কথা। আমার স্বামী কেমন, তোমার বউ তোমাকে কতটা ভালোবাসে, এসব আর কি। তারপর ধরো আমরা দুজন হোটেলে প্রেম করছি, জানলে কি ভাববে তারা? এই তো এগুলোই। কানাবাদি হাসলো হারকার। তোমার স্বামী জানলে ক্ষেপে বোম হয়ে যাবে। নিজের জিনিস কারো সঙ্গে শেয়ার করতে রাজি না সে। আর আমার বউ, সে এসব নিয়ে মাথা ঘামায় না। আমি ওর প্রতি দায়িত্ব পালন করলেই খুশি। কোথায় কোন মেয়ে মানুষের পিছে ছুটলাম তার থোড়ায় পরোয়া করে। বউটা ভালো আছে আমার। হলো, আর কি কথা? দ্বিধা করছে জেনেট, একটু ভেবে নিয়ে তারপর বলল। ঘরের কথা তো হলো। আচ্ছা জন, রিক সাবেসের ব্যাপারটা নিয়ে কি ভাবছো তুমি? ওকে সেই ছোটবেলা থেকে চিনি। গার্ড যা বলে অতটা খারাপ কিন্তু কখনোই ছিল না ও। হার্ডি এসেছে কিনা জানে না জেনেট, কিন্তু ঝুঁকিটা নিতেই হলো। এক বিষয়ে আর কতক্ষণ ধরে রাখবে হারকারকে? রিক যেন কেছোর কথা মুখে এনেছে এমনিভাবে ঠোঁট বাঁকিয়ে বলল হারকার। ওর মধ্যে কি দেখেছ সে তুমি জানো। ও আর 10টা আউটলর মতো নিজেকে হার্ড কেস মনে করে। বেচারার আর মাত্র 12 ঘন্টা আউ, বলল জেনেট। কিন্তু এটা আমার কাছে অন্যায় মনে হয়। ও টমকে কিডন্যাপ করে তারপর ফিরিয়ে এনেছে, সেজন্যে গ্রেপ্তার করা হয়েছে ওকে। কিন্তু ফাঁসি দেওয়া হচ্ছে কাল হোগানকে হত্যার দায়ে। এটা কোনো বিচার হলো? কেন নয়? কালকে মেরে ফেলেছে, নিজের মুখে স্বীকার গেছে। তা না হয় হলো, কিন্তু ওটাকে খুন বলতে রাজি না আমি। টমকে কিডন্যাপ করার জন্যে বিচার হোক ওর, কিন্তু আমার বিশ্বাস কালের ব্যাপারে কোনো দোষ নেই ওর। কাল 3টা গুলি চালিয়েছিল ওকে লক্ষ্য করে। তাতে আমার বাচ্চাটাও মারা যেতে পারত। আত্মরক্ষার জন্যে কেউ কাউকে খুন করতে বাধ্য হলে ফাঁসির নিয়ম নেই। রিকের ফাঁসি হবে। হারকার ঘুরে গ্লাসে আরেকটা ড্রিঙ্ক ঢালল। কিন্তু তুমি ঠিকই ধরেছ, ঘটনাটা আত্মরক্ষার খাতিরেই ঘটিয়েছে রিক। কাল প্রথম থেকেই টেনশনে ভুগছিল। রিককে তোমার বাচ্চা নিয়ে আসতে দেখে নিশ্চয় ভয় পেয়ে গেছিল। বুঝে গেছিল ওই যে বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে সেটা জানাজানি হয়ে গেলে মস্ত বিপদে পড়ে যাবে। তাই খেয়ে না খেয়ে গুলি করতে শুরু করেছে।
বাচ্চাটা বাঁচল কি মরল অতটা ভেবে উঠতে পারেনি। জানোই তো, বোকা কিসিমের লোক ছিল, হুকুমের দাস। তুমি বললে কাল প্রথম থেকেই টেনশনে ভুগছিল, তার মানে তুমি নিশ্চয়ই পুরো ব্যাপারটাই জানতে। জানতাম না, পাল্টা বলল হারকার। গিলাসের হুস্কিটুকু গিলে নিল। মুলারদের কেন ছেড়ে এসেছো জানি না আমি, মুলারকে কেন ছেড়ে এসেছো জানি না আমি, তবে বাচ্চা কিডন্যাপিংয়ের প্ল্যানটা কিন্তু ওরই ছিল। তুমি নিশ্চয় জানো না কথাটা। কাল হোগানকে ও $500 দিয়েছিল ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে কেবিনে রাখতে। বলেছে তুমি নাকি ওকে ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছ, তাই বাচ্চাটাকে সরিয়ে রাখবে, যাতে তুমি সঙ্গে না নিতে পারো। তুমি গেলে না থাকলে তাতে কিচ্ছু যায় আসে না ওর, কিন্তু বাচ্চাটাকে কিছুতেই কাছছাড়া করবে না। আগে আমার ধারণা ছিল ও বাচ্চাটাকে ভালোবাসার ভান দেখায়, কিন্তু পরে দেখলাম ওর মতো মরা মাছের মনেও বাচ্চার জন্যে দরদ আছে। টম কোথায় ছিল জানতে তুমি, তাই না? হ্যাঁ, বললামই তো, কিন্তু গার্ড চাইনি ওকে কোথায় লুকানো হয়েছে জেনে যাও তুমি। জানতাম ভালোই থাকবে টম, কাল থাকতো ওর সঙ্গে বেশিরভাগ। মাঝে মধ্যে শহরে এসে একটু চেহারা দেখিয়ে যেত, নইলে লোকে ভাববে না গেল কোথায় লোকটা। কেবিনে সবসময় তালা মেরে আসতো। রিক বেটার ছেলে বাচ্চাটাকে খুঁজে পেল কিভাবে খোদা জানে, কপাল গুনে আর কি। ঘুরে দরজার কাছে হেঁটে গেল জেনেট। এটুকুই জানা ছিল ওদের। হার্ডি যদি শুনে থাকে দরজা খুলল ও, কিন্তু হার্ডি নেই ওখানে, হল ফাঁকা। হারকারকে এগিয়ে আসতে শুনল জেনেট, কিন্তু নিশ্চল হয়ে গেছে ও। চিৎকার করে দুনিয়াকে জানাতে ইচ্ছে করছে হারকার এইমাত্র রিককে নির্দোষ সাক্ষ্য দিয়েছে, কিন্তু কোনো লাভ নেই। হারকারের প্রতিটি কথা পানিতে গেছে। এখন হারকারের বিপরীতে শুধু ও একা সাক্ষী। চরকির মতো ঘুরে দাঁড়ালো জেনেট। প্ল্যান ভেস্তে গেছে তার। হারকারের নির্দিষ্ট সময়ের আগে এসে পড়ায়। রিককে বাঁচাতে সন্তান ছাড়া সর্বস্ব ত্যাগ করবে বলেছিল ও, নিজেকেও সঁপে দেবে প্রয়োজনে হারকারের পায়ে, কিন্তু এখন বুঝতে পারছে সেটা সম্ভব নয়। এমনকি রিকের জীবন বাঁচানোর জন্যেও পারবে না জেনেট। আগে হারকারকে খুন করবে ও। লোকটা থমকে পড়ে বিস্ফারিত নয়নে চেয়ে ওর দিকে। দূর হও এখান থেকে, গর্জে উঠল জেনেট। তর্জনী ঝাঁকালো দরজার উদ্দেশ্যে। না, বলল লোকটা, তুমি বহুত মজা লুটেছ আমাকে নিয়ে, এবার আমার পালা। দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল জেনেট। আতঙ্কে নড়তে চড়তে পর্যন্ত ভুলে গেছে। হার্ডির দেয়া রিভলভারটা বালিশের নিচে। ও 100 মাইল দূরে যেন। মুখে হাসি মেখে ওর উদ্দেশ্যে এগোচ্ছে এখন হারকার। 17 হুইটালের 50 কদম আগে আগে হোটেলে পৌঁছলো হার্ডি। লরিডোরের পাশে থেমে নজর বুলিয়ে লয়েড বার্কারকে খুঁজল চারদিকে। রাতের এ সময়টাতে অবশ্য নির্জনই থাকে লরি। শহরে রাত কাটাতে আসা কাউবয় আর ড্রামারদের সঙ্গে জোনাথনের বারে থাকে বার্কার। ঝোঁকের বসে তো আসা গেল, ভাবল হার্ডি, কিন্তু ঠিক কী করবে সে নিশ্চিত নয়। হারকার আসবে মেইন স্ট্রিট ধরে, ফলে এখনই গা ঢাকা দেওয়া উচিত। লবিতে দাঁড়িয়ে থেকে ধরা পড়ার কোনো মানে নেই। মুহূর্তে ঘুরে দাঁড়ালো এবং দরজা দিয়ে এইমাত্র ঢোকা হুইটালের সঙ্গে ধাক্কা খেল। এখানে দাঁড়িয়ে থাকলে হারকার দেখে ফেলতে পারে। এসো বলে হাত ধরে হিড় হিড় করে টেনে গলিতে নিয়ে এলো ও সম্পাদকটিকে। টিনের ক্যান, বোতল আর অন্যান্য পরিত্যক্ত জিনিসপত্রে হোঁচট খেতে খেতে এগোচ্ছে ওরা। হার্ডির পেছন পেছন হাঁটছে এখন হুইটাল। হঠাৎ থমকে দাঁড়ালো হার্ডি। চারদিক অন্ধকার। জেনেটের ঘরের জানালাটা দিয়ে সামান্য আলো শুধু এসে পড়েছে গলিতে। জেনেট সবুজ শেড টেনে দেয়ার বাইরে থেকে অবশ্য কিছু দেখার উপায় নেই। দীর্ঘ 1 মিনিট অপেক্ষা করলো হার্ডি। চারপাশ শুনশান। একটা ক্যান নড়ে উঠল কোথাও। ইঁদুর কিংবা সুসো খাবারের সন্ধানে বেরিয়েছে হয়তো। ফিসফিসিয়ে বলল হার্ডি,
সাবধানে আস্তে আস্তে উঠতে হবে সিঁড়ি দিয়ে। আমাদের আগেই হয়তো এসে পড়েছে ও। বিল্ডিংয়ের পেছন দিয়ে সিঁড়ির উদ্দেশ্যে পা বাড়ালো হার্ডি। ওকে অনুসরণ করলো হুইটাল। সিঁড়ি বেয়ে ল্যান্ডিংয়ে উঠল হার্ডি। হলমুখী দরজাটা তড়িৎ পার হয়ে জেনেটের জানালার দিকে এগোলো। কানে এলো জেনেটের তীক্ষ্ণ ভয়ার্ত কণ্ঠস্বর। তোমাকে মরলেও নিজের ঘরে ডাকতাম না আমি। ডেকেছিলাম শুধু রিককে বাঁচানোর জন্যে। এখন আল্লাহর হস্তে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ওসব কথা বলে লাভ হবে না সুন্দরী। হারকারের গলা। তুমি ভেবেছিলে আমার মুখ দিয়ে কথা বের করে নেবে আর হার্ডি কিংবা অন্য কেউ দরজার বাইরে থেকে শুনে ফেলবে। কিন্তু আমি আগে এসে পড়ায় প্রাণ গেছে ভেস্তে। কিন্তু তাই বলে আমাকে। কালে বিলম্ব করলো না হার্ডি। হুইটালের পাশ দিয়ে ধেয়ে গেল ও। হলমুখী দরজাটা টেনে টান মেরে খুলে ঢুকে পড়ল। তার মানে হারকার যা বলার বলে ফেলেছে, কিন্তু যথাসময়ে পৌঁছতে পারেনি সে। জেনেটের দরজার নব ঘুরাতে চেষ্টা করলো ও। বন্ধ। এবার পেছন থেকে ছুটে এসে ধাক্কা দিল কাঁধ দিয়ে। দরাম করে খুলে গেল দরজা। এক ঝলকেই জেনে গেল যা ভয় পাচ্ছিল তাই ঘটতে চলেছে। জেনেটকে বিছানায় চেপে ধরে রয়েছে হারকার। জেনেট শরীর মুচড়ে লাথি ঝাড়ছে। এক হাত মুঠো পাকিয়ে শেরিফের মুখে মেরে চলেছে। দীর্ঘ পদক্ষেপে ঘরটা পেরোলো হার্ডি। খুনের নেশায় অন্ধ। দরজা ভাঙার শব্দে ঝট করে ঘুরে দাঁড়িয়েছে হারকার। কিন্তু সে পরিস্থিতি সম্পূর্ণ উপলব্ধি করতে পারার আগেই হার্ডি ঝাঁপিয়ে পড়েছে ওর উপর। মুঠো অর্ধেকটা তুলেছে কেবল তার আগেই ডান হাতের একটা পাঞ্চ ঝাড়ল হার্ডি। এ বয়সেও পুরো মাত্রায় ঝাঁজ রয়েছে ওর ঘুষিতে। দেয়ালে গিয়ে বাড়ি খেল হারকার। তাল হারিয়ে ফেলেছে পা। ও ধপাস করে মেঝেতে বসে পড়তে জেনেট বিছানা থেকে নেমে টলমল পায়ে দৌড়ে ওপাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। ডান হাতে ধরে রয়েছে কাঁধের কাছে সেরা নেগলিজি। এক পাশে গড়ান দিয়ে হোলস্টার থেকে রিভলভার বের করলো হারকার। ওর হাতে কষে এক লাথি ঝাড়তে হার্ডি অস্ত্রটা উড়ে গিয়ে দেয়ালে ঠোক্কর খেল। হারকারকে কলার ধরে টেনে দাঁড় করিয়ে দিল ও। পরপর দুটো 82 চিক্কা ওজনের ঘুষি হজম করতে হলো শেরিফকে মুখের দুপাশে। মাথাটা ঝটকা খেল মারের প্রভাবে সামনে পিছে। হাঁটু সইতে পারল না ওর ভার। পেছন দিকে হাত পা ছড়িয়ে বিছানায় দরাম করে পড়ল লোকটা। পড়ে শুয়েই রইল। মুখের কাটা থেকে রক্ত ঝরছে। দরজায় ভীত সন্তুষ্ট ভঙ্গিতে হুইটাল দাঁড়িয়ে। তবে আচমকা ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটা সে না দেখে পারেনি। এক ড্রামার শোরগোলে ঘুম ভেঙে দোরগোড়ায় এসে উদয় হলো। তখনও প্যান্ট টানছে। জেনেট চিৎকার করে হুইটালকে বলল, দরজা বন্ধ করো। অক্ষরে অক্ষরে নির্দেশ পালন করলো সম্পাদক। বিছানায় উঠে বসার চেষ্টা করছিল হারকার। হার্ডির ঘুষি খেয়ে ফের চিৎপাত হলো। এক লাফে লোকটার পেটের উপর উঠে এলো হার্ডি। চাপ দিচ্ছে হাঁটু দিয়ে। তীব্র আক্রোশে চোয়াল শক্ত ওর। টিপে ধরল শেরিফের গলা। খুন করে ফেলবে শালাকে। রন কাঁধ ধরে ঝাঁকাচ্ছে জেনেট। ছাড়ো, ও তো মরে যাবে। কিন্তু হার্ডির চেতনায় আঘাত করল না কথাগুলো। হুইটাল। আতঙ্কিত জেনেট চেঁচালো, ওকে শিগগিরই ঠেকাও। বিছানার উপরে দৌড়ে এলো হুইটাল। দুপাশ থেকে দুজনে বাহু ধরে প্রাণপণে টানছে হার্ডিকে। কিন্তু এতটুকু শিথিল হলো না ওর বজ্রমুঠি। ওদিকে যুদ্ধে ক্ষান্ত দিয়েছে শেরিফ। নিথর পড়ে রয়েছে। মুখের চেহারার রং বেগুনি হয়ে যাচ্ছে ক্রমেই। হতাশায় হাল ছেড়ে দিল জেনে। ঘরের চারধারে নজর বুড়োতে রাখা পানির বোতলটা দেখতে পেল। ওটা তুলে নিয়ে পানি ছিটিয়ে দিল হার্ডির মুখে। চমক ভাঙল যেন হার্ডির। জেনেটের দিকে পিট করে চাইছে। ছেড়ে দাও ওকে রন, বলল জেনেট। ও মরে গেলে সাক্ষী দেবে কে?
হুইটাল তখনও হারকারের গলা থেকে হার্ডির হাত ছড়াতে সচেষ্ট। এবার হুঁশ ফিরল হার্ডির চোখের তারায়। হাত সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল সে। প্রেমিক পুরুষ হারকার তখন চোখ দুটোকে রসগোল্লা বানিয়ে হাঁসফাঁস করছে শ্বাসের জন্যে। হার্ডি জেনেটের কাছে হেঁটে গেল। ও কি মাথা নাড়ল জেনেট। না রন, ফিসফিস করে বলল, আমি ঠিক আছি। কি বলেছে ও? হারকারের বলা কথাগুলো খুলে জানালো জেনেট। শেরিফের দিকে ফিরল হার্ডি। সে তখন উঠে বসে গলা পরীক্ষা করছে হাত দিয়ে। শালা কুত্তার সাও, তুই জানতিস বাচ্চাটা কোথায় আছে? গর্জে উঠল উকিল। ফাটা ঠোঁট চেটে নিল হারকার। হাত দিয়ে ভাঙা নাকের রক্ত মুছল। ওই বেটি একটা মিথ্যুক। তোমরা হলে থাকলে শুনতে পেতে, বলল জেনেট। কিন্তু দরজা খুলে দেখি আসনি। এই শালা আগে আগে এসে পড়েছে, বলল হার্ডি। নীরব দাঁড়িয়ে থাকা হুইটালকে দেখে নিয়ে হার্ডির দিকে চাইল জেনেট। আমি ওর বিরুদ্ধে সাক্ষ্য দিলে চলবে? মাথা নাড়ল হার্ডি। 3 জন সাক্ষী থাকলে আদালতে তার গুরুত্ব অন্যরকম হতো। এখন হারকারের স্টেটমেন্ট একেবারেই মূল্যহীন। আদালতে বলবে লোকটা এই একটু আগে যেমন বলল জেনেট মিথ্যে কথা বলছে। নিরাশায় মুখ ফিরিয়ে নিল হার্ডি। বেরিয়ে যাও এখান থেকে, বলল হারকারকে। তোমাকে আর একটা মুহূর্ত সহ্য হচ্ছে না আমার। বেশিক্ষণ চোখের সামনে দেখলে হয়তো খুনই করে ফেলব। হারকার উঠে পড়ে রিভলভারটার দিকে গুটি গুটি এগোচ্ছিল। ওটা থাকুক, শানিত স্বরে বলল হার্ডি। তুমি দূর হও। দরজার উদ্দেশ্যে পেট চেপে ধরে পা বাড়ালো নবজ জন হারকার। দোরগোড়ায় থেমে ঘাড় ফিরিয়ে চাইল হার্ডির দিকে। রিভলভার নিয়ে শিগগিরই ফিরছি আমি। খুনের চেষ্টার দায়ে জেলে পাঠাবো তোমাকে। ওর দিকে এগিয়ে গেল হার্ডি। তাই করোগে, যাও। অনিশ্চয়তা ভর করল হারকারের চোখে মুখে। 10 বছরের সাজা হবে তোমার। বলো ফাঁসি হবে, বলল হার্ডি। এখন ভালো চাইলে পালাও। লোকটা তবু দাঁড়িয়ে আছে দেখে ধমকে উঠল। গেলি? তেড়ে যাওয়ার ভঙ্গি দেখালো। পালালো হারকার। ভয়ে মানসম্মান ভুলে আহত দেহে যতখানি দ্রুত সম্ভব পা চালিয়ে পালিয়ে গেল হল ধরে। আলগা হয়ে আসা দরজাটা ভেজিয়ে দিল এবার হার্ডি। কি মনে হয় তোমার গাই? গভর্নরকে ডাকা যায়? মাথা নাড়ল হুইটাল। চেষ্টা করে দেখা যায়, তবে কাজ হবে মনে হয় না। তাছাড়া গভর্নরের সঙ্গে আমার চাইতে মুলারের খাতির বেশি। হার্ডিও এটাই আশঙ্কা করছিল। ঠিক আছে গাই, তুমি ঘুমাতে যাও। কোনো বুদ্ধি বের করতে পারলে যোগাযোগ করব। খুশি মনে সায় জানিয়ে বেরিয়ে গেল হুইটাল। ঘড়ি দেখল হার্ডি। মধ্যরাত প্রায় 12 ঘন্টা। তীরে এসে তরি ডুবল ওদের। আর এজন্যে একমাত্র ঘুম কাতুরে গাই হুইটালই দায়ী। আমার আর কিছু করার ছিল না রন, বলল জেনেট। বিছানায় বসে পড়ে ফুপিয়ে কেঁদে উঠল। পাশে বসে ওকে এক হাতে জড়িয়ে ধরল হার্ডি। ওর কাঁধে মাথা রেখে নিরাপত্তা খুঁজে পেল জেনেট। হঠাৎ শিউরে উঠে মুখ গুজল হার্ডির বুকে। আগামীকালের মুখোমুখি হবে কেমন করে ও? 18। হাই স্কুলের 2য় বর্ষ থেকে শুরু করলো জেনেট। ফরসেনেরিক সাবেদের সঙ্গে লকবার্নের ঘটনা বাদে তার জীবনের গল্প বলে চলল হার্ডিকে খোলামেলাভাবে। লকবার্নের ঘটনাটা বাদে তার জীবনের গল্প বলে চলল হার্ডিকে খোলামেলাভাবে। মধ্যরাত। হার্ডিকে ঘরে বসিয়ে বাথরুম থেকে কাপড় পাল্টে এসেছে জেনেট। একা থাকতে চায়নি ও বাকি রাতটুকু। ওকে সঙ্গ দিতে হার্ডিও রাজি হয়েছে খুশি মনে। রলিন্সে আমি সময় মতো দেখা করতে না পারায় বলছে জেনেট। ডেড হর্সে আসে রিক। ও আন্দাজ করেছিল হয়তো কোনো বিপদে পড়েছি। ও এসে বলল আমার মুখ থেকে শুনতে চায় ওর সঙ্গে আমরা নাকি যাব না। তখন অন্ধকার ছিল। টম কিডন্যাপ হওয়ার কিছুক্ষণ পরের কথা বলছি। একা ছিলাম আমি। শহরে গেছে গার্ড ঝাঁসপাটি কদ্দূর কী করলো জানার জন্যে। পাইপে আগুন ধরিয়ে দিয়েছে হার্ডি। কোলে রাখা ভাঁজ করা হাতে দৃষ্টি নিবদ্ধ জেনেটের।
টমকে ধরে নিয়ে যাওয়ার সময় ঠিক কী হয়েছিল কখনোই জানা যাবে না, তবে গার্ড নিশ্চয় কাল হোগানকে থাকতে বলেছিল গলিতে। রাতে বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছিল আমার, আর গার্ড ছুটি দিয়েছিল রিটাকে। কেটো ছিল না বাসায়, শুধু ও আর বাচ্চাটা। নিশ্চয় বহু সময় নিয়ে প্ল্যানটা ভেবে বের করেছে গার্ড। হয়তো পেছনের উঠোনে খেলা করছিল ও টমের সঙ্গে, আর নয়তো টমকে একা ছেড়ে দেয়ায় ও বার্নের পেছনে গলিতে চলে গেছিল খেলতে খেলতে। সব তালগোল পাকিয়ে গেছিল টমের মনে, তাই আমি আর জানার জন্যে চাপ দিইনি। যাই হোক, আমি বাড়ি ফিরে এসে দেখি গার্ড একা একাই তুলকালাম করছে। টম নাকি কোথায় লুকিয়ে আছে, কিন্তু যখন জানা গেল ওকে ছেলে ধরে নিয়ে গেছে, তখন সবার সামনে কি চমৎকার অভিনয়টা করলো। সবাই ভাবলো, আহা বেচারা পুত্র শোকে কাতর। রিটা আর আমি ছাড়া কেউ কিছু বোঝেনি। ভণ্ডামি ওর রক্তে মিশে আছে, জানোই তো। বিরক্তি নিয়ে চাইলো একবার হার্ডির দিকে জেনেট, তারপর বলে চলল, রিক আসতে ওকে বললাম কি ঘটেছে। জানালাম আমার বিশ্বাস গার্ড এতে জড়িত, কারণ সে আমাকে ইঙ্গিতে জানিয়েছিল টম লাপাত্তা থাকলে নাকি ওকে ত্যাগ করতে পারবো না আমি। মনে হয় যদি কথা দিতাম ওকে ছেড়ে যাব না, তবে কাল হোগানকে দিয়ে ফিরিয়ে আনতো টমকে, কিন্তু সে কথা মনে আসেনি তখন। ছেলের চিন্তায় পাগলের দশা আমার। রিককে দেখে অনুরোধ করলাম যেখান থেকে হোক ওকে এনে দিতে। কেন জানি মনে হচ্ছিল গার্ড টমকে সরিয়ে থাকলে শহরের কাছে পিঠেই রাখবে। বাচ্চাকে তার খাওয়াতেও হবে, আবার শহরে ঘুরঘুরও করতে হবে। তাছাড়া ঘোড়ার দু চোখে দেখতে পারে না ও। হেঁটে যাওয়া আসা করা যায়, অথচ শহরের বাইরে এমন জায়গার কথাই ভাববে সে। পরদিন সকালে শহরটাকে ঘিরে চক্কর দিতে লাগলো রিক। একটু একটু করে বড় করলো পাকটাকে, যেন ওই কেবিনটা চোখে পড়তেই। বুঝতেই পারছো, ওর এই বিপদটার জন্যেও আমি দায়ী। সে রাতে আমার সঙ্গে কথা বলে চলে গেল, আজ মরতে হতো না ওকে। এখনও খানিকটা সময় আছে, হার্ডি বলল। কিছু মাথায় এলো? জেনেটের ব্যগ্র প্রশ্ন। মাথা নেড়ে কুর হাসলো হার্ডি। একটু আশাবাদী হতে চাইছি আর কি। এখন মনে হচ্ছে গার্ড ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না রিককে। কিন্তু ও একটা আঙুলও তুলবে না, চেঁচিয়ে উঠল জেনেট। নিজের জীবনটাকে যতটা ভালোবাসে তার চাইতে বেশি ঘৃণা করে ও রিককে। মাথা ঝাঁকিয়ে সায় জানালো হার্ডি। মুলার লোকটাকে মাপতে ভুল করেছিল ও। মানুষ চিনতে জীবনে কোনো দিন এত ব্যর্থ হয়নি। জেনেটের দিকে চাইল, ওর মুখের চেহারায় দুর্দশার অভিব্যক্তি। রিক সাবেস ফাঁসিতে ঝুললে সারা জীবন ওকে তাড়া করে ফিরবে এটা। মৃদু স্বরে সান্ত্বনা দিতে চেষ্টা করলো ও। রিকের এ অবস্থার জন্যে নিজেকে দায়ী করা ঠিক না তোমার জেনেট। ও হুইটাল যা লিখেছে সেরকম খারাপ লোক মোটেই না, কিন্তু ও হচ্ছে নিঃসঙ্গ আর বেপরোয়া ধরনের লোক। বিয়ে করে বউ বাচ্চার দায়িত্ব নেবে তেমন মানসিকতা ওর নেই। রিফর্ম স্কুলে না গেলেও হয়তো অন্য কিছু ঘটিয়ে ঠিক এ লাইনেই আসতো। কথাগুলো আমি যদি মেনে নিতে পারতাম, বলল জেনেট। বিছানা থেকে নেমে ঘরে পায়চারি করতে শুরু করলো ও। অস্থিরতা ওকে বসে থাকতে দিচ্ছে না চুপ করে। তুমি ঠিকই ধরেছ। দুপুরে ডিনারের পর জিজ্ঞেস করলে না রিকের জীবনে খাপ খাওয়াতে পারতাম কি না। তখন জবাব দিইনি, কিন্তু সত্যি কথাটা হচ্ছে ওর সঙ্গে নিজেকে জড়ালে মারাত্মক ভুল কাজ হতো। টমকে ওই পরিবেশে মানুষ করার কথা ভাবতেও পারি না আমি। কয়েক বছরের মধ্যেই হয়তো আলাদা হয়ে যেতাম আমরা। বিছানার কাছে এসে হার্ডির পাশে বসলো জেনেট। তোমার কাছে আমি আর কিছু গোপন করব না রন। গার্ড আসলে টমের বাবা না, রিক। ফরচুনে ঘটেছিল ওটা। রুমের ও প্রান্তে দেয়ালে চোখ ওর। সেজন্য আমি মোটেও লজ্জিত না রন। আমার মা হওয়ার স্বাদ ছিল, কিন্তু গার্ডের সাধ্য ছিল না। বাড়ি ফিরিয়ে সরাসরি হার্ডির চোখে চাইল ও। মাথা ফিরিয়ে সরাসরি হার্ডির চোখে চাইল। এখন নিশ্চয় বুঝতে পারছো কেন গার্ড এতখানি ঘৃণা করে রিককে। ও নিজে যেটা পারে না, অন্যে পারলে সহ্য হয় না ওর।
আর সেজন্যে আমি রিককে বাঁচাতে ছুটে গেছিলাম তোমার কাছে। টমের বাবাকে ফাঁসিতে ঝুলতে দিতে পারি না আমি, তাই ওকে ছাড়াতে যে কোনো ত্যাগ স্বীকারে রাজি ছিলাম। ও এই তবে ঘটনা, ভাবলো হার্ডি। আগেই বোঝা উচিত ছিল ওর। বাচ্চাটার মুখ, চুলের রঙের সঙ্গে রিকের অদ্ভুত মিল। গার্ড মুলারের সঙ্গে টমের কোনো সাদৃশ্য নেই। ব্যাখ্যা পাওয়া যাচ্ছে এখন গার্ডের তীব্র আক্রোশের। স্বামী হিসেবে অক্ষমতার সমস্ত দায়ভার সে চাপিয়েছে রিকের প্রতি অসহ্য ঘৃণায়। অনেক কিছু পরিষ্কার হচ্ছে এখন, বলল হার্ডি। রিক তখন টমকে খুঁজে না পেলে গার্ড হয়তো খুনি করে ফেলতো বাচ্চাটাকে। সায় জানালো জেনেট। আমাকে তিলে তিলে মারতে প্রয়োজনে তাই করতো। দ্বিধা করলো। হার্ডিকে এক পলক দেখে নিয়ে চোখ সরিয়ে নিল। গার্ডের সঙ্গে কেন এতদিন থাকতে গেলাম ভাবছ নিশ্চয়। আমার আসলে সাহস ছিল না। কি করে পেট চালাবো জানতাম না। কোনো ট্রেনিং নেই, পড়াশোনাও তেমন কিছু না। কাজ দেবে কে? হয়তো হাউসকিপার বা ওয়েট্রেসের কাজ নিতে হতো। তার চেয়ে আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে অতৃপ্তি নিয়ে গার্ডের সঙ্গে মানিয়ে চলা সহজ মনে করেছিলাম। অবশ্য বুকে ভয়ও ছিল। ও যেরকম হিংস্র, তাতে আমার আর বাচ্চাটার কোনো ক্ষতি করে বসে নাকি। জেনেটের দিকে চেয়ে আছে হার্ডি। নিজেকে ভীতু স্বীকার করতে কতটা যন্ত্রণা সইতে হয়েছে ওকে উপলব্ধি করতে পারছে। এই একই ভীরুতা, ভাবলো ট্রায়ালের সময় এবং তার পরবর্তী দিনগুলোতে ওর মুখে কুলুপেটে রেখেছিল। নিজের এবং স্বামীর ভবিষ্যতের চিন্তায় ভীত ছিল সে। আর রিককে জনসমক্ষে টমের বাবা হিসেবে স্বীকৃতি দিলে ঢিডি পড়ে যাবে চারদিকে, সেটাও ছিল মস্ত বড় একটা কারণ। ঘড়ি দেখলো হার্ডি। 2:03। 10 ঘন্টার মিনিট কম বাকি। আমি গার্ডের কাছে যাচ্ছি, বলল ও। লাভ হবে কি না জানি না, তবে চেষ্টা করে দেখি। আর হারকারের সঙ্গেও দেখা করব আবার। বেটাকে যদি ভয়টয় দেখিয়ে। দরজায় টোকার শব্দে বাধা পড়ল ওর কথায়। উঠে পড়ল ও। জেনেটের দিকে চাইতে তার ওঠার লক্ষণ দেখতে পেল না। পারবে কি না উঠতে সন্দেহ আছে। ঘর পেরিয়ে দরজা খুলে দিল। হলে দাঁড়িয়ে রিটা টমসন। কাঁপছে মেয়েটা। ফ্যাকাশে মুখ দেখে মনে হলো ভয়ানক অসুস্থ।